দেশের রাজনীতিতে হঠাৎ করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তার হঠাৎ আটক হওয়া ঘিরে তৈরি হয়েছে রহস্য, প্রশ্ন আর নানা জল্পনা। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি এতদিন কোথায় ছিলেন এবং কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত 1.5 বছরেও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল টানটান। বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর থেকে ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে নানা ঘটনা সামনে আসে। কিন্তু এই সময়ে শিরীন শারমিন চৌধুরী সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া ছিল সবচেয়ে রহস্যজনক ঘটনা। সর্বশেষ মঙ্গলবার ভোরে গোয়েন্দা পুলিশ ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে। ঘটনাটি প্রকাশ আসার পরই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয় প্রকাশ করেন। প্রশ্ন ওঠে, ধানমন্ডির মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় তিনি এতদিন কিভাবে অবস্থান করলেন, অথচ কেউ কিছুই জানতে পারল না। এদিকে বিভিন্ন সূত্রে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে 5 আগস্টের ঘটনার প্রবাহের দিন তিনি সংসদ ভবনের একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এমনকি একটি সরকারি তালিকায়ও তার নাম থাকার কথা বলা হচ্ছে। কিন্তু সেই নিরাপদ আশ্রয় থেকে তিনি কোথায় গেলেন সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে বিষয়টি শুধুমাত্র আত্মগোপন নয়, বরং এর পেছনে থাকতে পারে সুপরিকল্পিত কোনো কৌশল। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সমালোচকদের মতে তাকে ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছিল। এই অভিযোগের পেছনে একটি বড় যুক্তি তুলে ধরা হচ্ছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারই রাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতার সময় শিরীন শারমিন চৌধুরী ছিলেন একটি গুরুত্বপূর্ণ পাওয়ার ফ্যাক্টর। বিশ্লেষকদের ধারণা এই কারণেই তাকে গোপনে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল, যেন প্রয়োজনে তাকে ব্যবহার করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 2024 সালের 2 সেপ্টেম্বর বঙ্গভবনে তার পদত্যাগপত্র পৌঁছায়। কিন্তু সেই পদত্যাগপত্র কোথায়, কিভাবে এবং কোন পরিস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন এটি স্বেচ্ছায় দেওয়া পদত্যাগ ছিল না। 2025 সালের জানুয়ারিতে একটি সরকারি সূত্র জানায় তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন, কিন্তু নজরদারির মধ্যেও কিভাবে তিনি অদৃশ্য হয়ে গেলেন সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে 2026 সালের নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসে। তারা দ্রুত সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করে নতুন স্পিকার নির্বাচন করে। ফলে শিরীন শারমিন চৌধুরীর সাংবিধানিক গুরুত্ব কার্যত শেষ হয়ে যায়। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন তার গোপন অবস্থান আর প্রয়োজনীয় ছিল না বলেই তাকে প্রকাশ্যে আনা হয়েছে। অর্থাৎ যখন রাজনৈতিকভাবে তার গুরুত্ব কমে গেছে তখনই তাকে সামনে নিয়ে আসা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নতুন সরকারের শুরুতে জানায় যে তার অবস্থান সম্পর্কে কিছুই জানে না, কিন্তু পরে হঠাৎ করেই তাকে রাজধানীর একটি বাসা থেকে আটক করা হয়। এই ঘটনায় সরকারের আগের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে পুরো ঘটনাটি একটি পরিকল্পিত রাজনৈতিক নাটকের অংশ হতে পারে। এর মাধ্যমে একদিকে পূর্ববর্তী সরকারের উপর দায় চাপানো হয়েছে, অন্যদিকে জনমতকে অন্যদিকে ঘোরানো হয়েছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া বেশ তীব্র। অনেকেই মনে করছেন এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের দীর্ঘদিন অদৃশ্য থাকা এবং পরে হঠাৎ করে পাওয়া যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে অবশ্যই বড় কোনো রাজনৈতিক খেলা রয়েছে। বিসিবির কমিটি নিয়ে সংসদে বিতর্ক। বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মধ্যে মৃদু বিতর্ক হয়েছে। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল সংসদে তার বক্তব্যে বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের বিলটা নিষ্পত্তি হওয়া জরুরি, তা না হলে বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো, বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাবো, মানবাধিকার কমিশন আবার বাপের দোয়া কমিশন হবে না বা বিরোধী দল দমনের কমিশন হবে না, এটা কেউ বলতে পারে না।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আহ্বায়ক কমিটি করেছে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। অতীতের সময়ে ক্রিকেট কন্ট্রোল বোর্ড একতরফাভাবে পরিচালিত হয়েছিল এবং তৎকালীন ক্রীড়া উপদেষ্টা দেশের জেলা কমিটি ও নিবন্ধিত ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি অনুসন্ধানী বোর্ড গঠন করেছেন অনিয়ম চিহ্নিত করার জন্য। এছাড়া দেশের স্টার ক্রিকেটার তামিম ইকবালকে নেতৃত্বে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমরা এখানে বাপ মায়ের দোয়া কমিটি করিনি। আগে শুধু মায়ের দোয়া শোনা যেত, আজ বাপের দোয়ার কমিটিও দেখলাম। ক্রিকেট ইস্যুর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের পেটুয়া বাহিনী জুলাই যুদ্ধে হানাদারদের মতো আচরণ করেছে। রাজপথেই তাদের ফয়সালা হয়ে গেছে। এখন বীর বিপ্লবীদের সাংবিধানিক ও আইনি সুরক্ষা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। এই সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মানবাধিকার কমিশনকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বিগত সরকার একটি বালখিল্য আইন করে সময় নষ্ট করেছে। আমরা এমন এক শক্তিশালী কমিশন গঠন করছি যেখানে গুমের বিচার হবে সরাসরি আইসিটি অ্যাক্টে, যার সাজা হবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। গুমের ভিকটিমরা যাতে সরাসরি আদালতে বিচার পায় সেই পথ পরিষ্কার করছি। হাসিনাকে হস্তান্তরের অনুরোধ। হাদি হত্যার 2 আসামিকে ফেরত দিচ্ছে ভারত। হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া 2 আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে ভারত। গতকাল বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দ্রুত হস্তান্তরের জোরালো অনুরোধ জানানো হয়েছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে 2 দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেফতার করায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি বাংলাদেশের আদালতের রায় বাস্তবায়নে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করছে। পারস্পরিক আস্থা, সম্মান, উভয় পক্ষের স্বার্থ রক্ষার ভিত্তিতেই আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সাথে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।